আবিরের স্প্যারো লেখনীতে সালমা চৌধুরী পর্ব 15। চাচ্চু, আপনি যেমনটা ভাবছেন বিষয়টা আসলে ওরকম না। সবার চিন্তাভাবনা একরকম থাকে না। আমার চিন্তাভাবনার সাথে তানভীরের ভাবনা হুবহু মিলে যাবে এমনটা কখনোই আশা করা যায় না। ও ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে, তাই সে এটাই করে। ও নিজের স্বাধীনতায় চলতে পারে। 10টা থেকে 5টার চাকরি বা ব্যবসার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই। আমি বা আপনি জোর করলে ও না হয় ব্যবসায় বসলো, কিন্তু এতে লাভ হবে কি? দেখা গেল 2 বছর পর ব্যবসার অবনতি হলো, তখন আপনি তানভীরকে দোষারোপ করলেন। কিন্তু তানভীরের এতে কি দোষ? ও তো আগেই বলেছিল ব্যবসা সামলানো ওর পক্ষে সম্ভব না। আরেকটা বিষয় যদি বলি, ফ্রিল্যান্সিং কিন্তু ওর ফিক্সড জব না। তানভীরের পড়াশোনা এখনও শেষ হয়নি। এমতাবস্থায় ওর যে কোনো প্রয়োজন, যেমন কলেজ ভর্তি, ফর্ম ফিল আপ, নিজস্ব খরচ, সব কিছুর জন্য আপনার কাছে টাকা চাইতে হতো। কিন্তু আমার ভাই সেই কাজটি করেনি। সে নিজে ইনকাম করছে, নিজের খরচ নিজে চালাচ্ছে, এমনকি মেয়েকেও যথাসাধ্য টুকিটাকি কেনাকাটা করে দিচ্ছে। আগে তানভীরের পড়াশোনা শেষ হোক, তারপর দেখি ওর মন কী চায়। আমার বিজনেস আছে, আপনাদের বিজনেস আছে, এছাড়াও দেশও এত এত চাকরির সুযোগ আছে। ওর যা ইচ্ছে হয় করবে। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, আপনাদের বিজনেস মানে কি আবির? এই বিজনেস আমাদের সবার। সরি, মোজাম্মেল খান চাপাস্বরে ফের বললেন, আমারই বোঝার ভুল ছিল। আমি তোমার কাছে বলতে গেলাম কেন? তোমার ভাইয়ের দোষ কি কখনো তোমার চোখে পড়বে? আবির কোমল কণ্ঠে বলল, চাচ্চু, আপনি আমাকে ভুল বুঝছেন। মোজাম্মেল খান হাসলেন, অতঃপর বলতে লাগলেন, শোনো আবির, আমি তোমাকে ভুল বুঝতেছি না। তুমি আর তানভীর আপন ভাই না, তারপরও তোমাদের দুজনের বন্ডিং মাশাল্লাহ। আমি আর ভাইজান প্রায়ই তোমাদের নিয়ে গর্ব করি। আমরা 3 ভাই তো একই মায়ের সন্তান ছিলাম। কথায় কথায় শুনলাম 2-3 ভাই থাকলে নাকি ছোট থেকেই ঝগড়াটে স্বভাব তৈরি হয়, তারপর বড় হলে তা সম্পত্তি ভাগাভাগির লড়াইয়ে রূপ নেয়। কিন্তু আমাদের 3 ভাইয়ের মধ্যে কখনো এরকম কিছু হয়নি। ছোটবেলা থেকে ভাইজান আব্বা আম্মার হাত থেকে আমাকে আর ইকবালকে কতবার বাঁচিয়েছেন তার হিসাব নেই। স্কুল কলেজ প্রতিটা পর্যায়ে একজন আরেকজনের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি। সবচেয়ে বেশি করেছেন ভাইজান। ভাইজানের সবসময় চিন্তায় থাকতো আমাদের নিয়ে। তারপর ভাবি এলেন, ভাগ্য করে ভাবিও পেয়েছি একজন, আলহামদুলিল্লাহ। কখনো মায়ের মতো শাসন করেছেন, কখনো বা বড় বোনের মতো। তুমি ভাইজানের মতোই ওই গুণটা খুব ভালো পেয়েছ। কিভাবে ভাই বোনদের আগলে রাখতে হয় তা তুমি খুব ভালো করেই জানো। আবির নিঃশব্দে হাসলো, তানভীরও মৃদু হাসলো। মেঘ একবার আব্বুকে দেখছে, আবার আবিরের দিকে তাকাচ্ছে। ছাদের ঘটনাগুলো মনে হতেই আলগোছে কপাল কুচকালো, মনে মনে বিড়বিড় করলো, ইস, আব্বুর সামনে কি মহান সেজে বসে আছেন, অথচ আমাকে একা পেলে হিটলার হয়ে যান। মেঘের ভাবনার ছেদ পড়ল আবিরের ছোট্ট একটা কথায়, চাচ্চু, আমি কাল সকালে চলে যাব। মেঘের তপ্তশ্বাস বেরিয়ে এলো, নিভু নিভু চোখে আবিরের দিকে তাকালো। তানভীরের ভাবভঙ্গি স্বাভাবিক। মোজাম্মেল খান বললেন, এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে আবির? আবির মাথা নেড়ে না বোঝালো। হালিমা বেগম প্রশ্ন করলেন, মেঘ কি তোকে খুব বিরক্ত করে বাবা? আবিরের আগে মেঘ থমকে গেল, এলোমেলো নিঃশ্বাস ছেড়ে শুধালো, আমি আবির ভাইকে কখন বিরক্ত করলাম? আবির মৃদু হেসে জবাব দিল, জন্মের পর থেকে আজ অবধি মেঘের জন্য আমি কোনোদিনই বিরক্ত হইনি। বরং আমার জন্য মেঘ অনেকবার অনেকভাবে বিরক্ত বোধ করেছে। মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইকে সত্যি সত্যি আমার উপর বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। মোজাম্মেল খান আবিরের উদ্দেশ্যে বললেন, ভাইজান শুনলে আমার উপর রাগ করবেন। আমরা থাকতে তুমি তোমার বন্ধুর বাসায় থাকবে, এটা কি ঠিক বলো? আব্বুর সাথে আমি কথা বলে নিব, আপনার চিন্তা করতে হবে না। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। নিজেকে দোষী মনে হচ্ছে, কিন্তু নিজের দোষগুলো ঠিকমতো খুঁজে পাচ্ছে না। আলাপচারিতা শেষ হলো, যে যার মতো রুমে চলে গেল। কিন্তু মেঘের ভাবনা একটাই, তানভীর বন্যাকে কল করছে। বন্যা তখন ক্লাসে। ক্লাস শেষ করে মেঘরা সবাই একসঙ্গে বসলো। বন্যা দৃঢ়কণ্ঠে বলল, আমি একটু আসতেছি। মেঘ শক্তকণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? ইমার্জেন্সি কল করতে হবে। মেঘ বন্যার হাত ধরল, গম্ভীর কণ্ঠে বলল, এখন কোথাও যেতে পারবি না। ইদানিং দেখতেছি তুই আমাদের সাথে ঠিকমতো কথাই বলিস না, ক্লাসেও চুপচাপ থাকিস। সমস্যা কি তোর? এসে বলবো। জি না, আগে বল, তারপর যাবি। এর মধ্যে তানভীর আবারও কল করল। বন্যা মেঘের থেকে বিষয়টা আড়াল করার জন্য ফোন লুকিয়ে ফেলল। মেঘ সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো, রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুই আমার থেকে কি লুকানোর চেষ্টা করছিস? তেমন কিছু না। কেমন কিছু সেটাই জানতে চাই আমি। মেঘ খুব জোরাজুরি করে। বন্যার ফোনটা হাতে নিল, ততক্ষণে কল কেটে গেল।
ভিলেন নামে সেভ করা নাম্বার থেকে 2টা মিস কল এসেছে। মেঘ কয়েক মুহূর্ত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। বন্যা নরম স্বরে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? তোর লাইফের ভিলেন কে? বন্যা আমতামতা করতে লাগলো। মেঘ রাগান্বিত কণ্ঠে আবার বলল, কি হলো বলবি না? বন্যা মনে মনে ভয় পাচ্ছে, মুখের উপর কিভাবে বলবে। বন্যার লাইফের ভিলেন যে তানভীর। বন্যা শান্ত কণ্ঠে বলল, প্লিজ ফোনটা দে। কার এত সাহস আমার বেবিকে বিরক্ত করে? তুই বল, আমি এক্ষুনি ভাইয়াকে কল করব। মিষ্টি সাদিয়ারাও সামনে দাঁড়ানো। বন্যা না পেরে বাধ্য হয়ে বলল, তোর ভাই? মানে আমার ভাই তোর লাইফের ভিলেন? বন্যা উপর নিচ মাথা নাড়ল। মেঘ হতবাক, হা করে তাকিয়ে আছে। এর মধ্যে তানভীর আবার কল করলো। মেঘ বন্যাকে ফোন দিয়ে দিল। বন্যা কল রিসিভ করে একটু দূরে সরে দাঁড়ালো। ওপাশ থেকে তানভীর বলল, তোমার জন্য একটা টিউশন পেয়েছি। বন্যা মলিন কণ্ঠে বলল, কোন ক্লাস? ক্লাস 9। ভালো ফ্যামিলি, আমার বন্ধুর কাজিন। সপ্তাহে 3 দিন পড়াবে, স্যালারিও খুব ভালো। টাইম তুমি তোমার মতো সেট করে নিতে পারবে। বন্যা আস্তে করে বলল, আচ্ছা। তানভীর চিন্তিত কণ্ঠে জানতে চাইল, খুশি হওনি তুমি? বন্যা মেঘকে দেখছে। মেঘ রাগে রাগে তাকাচ্ছে, আবার মিষ্টি মিনহাজদের সাথে কথা বলছে। তানভীর আবারও প্রশ্ন করল, কিছু হয়েছে? না, হবে। কি হবে? কিছু একটা হবে হয়তো। তানভীরের হঠাৎ মনে হলো এটা ক্লাস টাইম। তানভীর সহসা প্রশ্ন করল, বনু আছে আশেপাশে? বন্যা মৃদুস্বরে বলল। মেঘ রাগে রাগে তাকাচ্ছে, মনে হচ্ছে কাঁচা গিলে খাবে আমাকে। কেন? আমি কল দিয়েছি বলে? বন্যা নরম স্বরে বলল, জানি না, তুমি চিন্তা করো না, বনুর সাথে আমি কথা বলে নিব। বন্যা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরে কথা হবে, এখন রাখছি। বন্যা ধীরগতিতে এগিয়ে গেল। মেঘ খিটখিটে মেজাজে বলল, আমার পাশে বসবি না। বন্যা কাঁদো কাঁদো মুখ করে বলল, এমন করছিস কেন? তোর ভাইয়াকে বলেছিলাম আমাকে টিউশন খুঁজে দিতে, তার জন্যই কল দিয়েছিলেন। তোকে আমি একবারও জিজ্ঞেস করেছি ভাইয়া কেন কল দিল? বন্যা মাথা নিচু করে রইল। মেঘ তপ্তস্বরে বলল, তুই আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন দিয়ে সেভ করলি কোন সাহসে? সরি। সরি বললেই সব শেষ হয়ে গেল? আমার ভাই তোর লাইফের ভিলেন? ভাইয়া তোকে এত বিরক্ত করে? বন্যা মলিন কণ্ঠে বলল, না, একদমই না। মিষ্টি সাদিয়া ও মেঘের সঙ্গে তাল দিচ্ছে। বন্যা কোনোভাবেই মেঘকে থামাতে পারছে না। হঠাৎ মেঘের ফোন বাজতে লাগলো। অপরিচিত নাম্বার, তারপরও কলটা রিসিভ করলো। ভরাট পুরুষালী কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘ হতবিম্বল, ধীরস্থিরভাবে নিঃশ্বাস ছেড়ে শুধালো, কে? আবির স্তিমির কণ্ঠে চেঁচালো, নাম্বারটা সেভ করিসনি এখনও? মেঘ বসা থেকে উঠে দাঁড়ালো, উত্তেজিত কণ্ঠে আওড়ালো, এতদিন পর মনে পড়লো? তুই কল দিবি সেই অপেক্ষায় ছিলাম। এখন মনে হচ্ছে তোর কলের অপেক্ষায় থাকলে আমি মরে ভূত হয়ে যাব। তাই বাধ্য হয়ে নিজেই কল করলাম। কিন্তু ভাবিনি নাম্বারটার মতো আমিও মানুষটা এত অপরিচিত হয়ে যাব। মিষ্টি, বন্যা, মিনহাজ সবাই মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ মৃদুস্বরে বলল, সেদিন এভাবে চলে গেলেন, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। বারবার শুধু ভাবছিলাম আমি বোধহয় আপনাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি। মেঘ কথাগুলো বলতে বলতে দূরে চলে গেল। মিনহাজ, তামিম, সাদিয়া, বন্যা সবাই মুখে চাওয়াচাই করছে। মিষ্টি বলে উঠল, মেঘকে কে কল দিল রে বন্যা? বন্যা বলল, আমি কি করে বলবো? আমাকে বলেছে নাকি? তামিম বলল, আমাদের দুলাভাই ছাড়া আর কে কল দিবে? বন্যা নিরেট কণ্ঠে বলল, মেঘ চিনে এমন কেউ কল দিয়েছে। তোদের দুলাভাইকে মেঘ চিনবে কিভাবে? তিনি তো সামনেই আসেননি। মিনহাজ বলল, কে কখন কিভাবে সামনে এসে দাঁড়াবে তুই টেরও পাবি না। দুলাভাই তেমনই একজন, খুব চালাক একজন মানুষ, নয়তো আমাদের মতো দুইটা ছেলেকে ধোঁকা দিতে পারতো। তোরা তোদের দুলাভাইকে দেখেছিস, সেই সৌভাগ্য এখনও হয়নি। কিন্তু উনি বলেছেন খুব শীঘ্রই দেখা হবে আমাদের। বন্যা কিছু বলতে যাবে অমনি ছুটে এলো মেঘ। নিজের ব্যাগ নিতে নিতে ব্যস্ত কণ্ঠে বলল, আজ তোদের সময় দিতে পারবো না রে, আমাকে এক জায়গায় যেতে হবে। বন্যা জিজ্ঞেস করলো, কার সাথে যাবি মেঘ? মেঘ মুচকি হেসে জবাব দিল, সামওয়ান স্পেশাল। আর কাউকে কিছু বলার সুযোগই দিল না। মেঘ ব্যাগ নিয়ে ছুটতে লাগলো। বন্যা হতাশ ভঙ্গিতে বসে পড়ল। তামিম বলল, এই বন্যা, জুস খাবি? ইদানিং মেঘের চালচলন ভালো লাগছে না। ও কার সঙ্গে যেন কথা বলে, দেখা সাক্ষাৎও করে। আমি জিজ্ঞেস করেছি কিন্তু সরাসরি কিছু বলেও না। তানভীর ভাইয়াকে যে বলবো তার সুযোগও পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, ভয় লাগছে খুব। মিনহাজ বলল, শুন, দুলাভাই থাকতে আমাদের মতো কোনো ছেলের সাহস হবে না মেঘের আশেপাশে ঘোরার। আমি শিওর উনিই আমাদের ভাইয়া।
জানি না আমি। রাস্তার অপর পাশে আবির দাঁড়িয়ে আছে। বাইকটা দেখেই চিনতে পারল মেঘ। গত 3 দিন আবিরকে দেখার জন্য মেঘের মনটা ছটফট করছিল। একটু কথা বলার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। 2 দিনের পরিচয় কেউ এতটা কাছের হতে পারে ভাবেনি একবারও। আবিরের সঙ্গে চোখাচোখি হতে লজ্জায় চোখ নামিয়ে নিল। কয়েক সেকেন্ড পর আবারও তাকালো। আবির ওপাশ থেকে দাঁড়ানোর জন্য ইশারা করলো। আবির বাইক ঘুরিয়ে মেঘের ঠিক সামনে এসে দাঁড়ালো। মেঘ অজানা ঘোরে আটকে আছে, আনমনে তাকিয়ে আছে আবিরের দিকে। মস্তিষ্ক হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবির ডাকলো, ম্যাম। মেঘ এবার চমকে উঠল। গোল গোল চোখে তাকিয়ে পরপর দুবার জোরে শ্বাস ফেলল। নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো। মেঘ স্পষ্ট চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? যেমন রেখেছিস। মেঘ আলগোছে ভ্রু কুচকালো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমি রেখেছি? মেঘ আবিরের মুখের পানে চেয়ে আছে। এত সুন্দরভাবে যত্ন নিয়ে বলে। মনে হয় এক আকাশ মায়া আর আবেগে ডুবে আছে মন। মেঘ এত কিছু না ভেবে হাসি বুকে বাইকে উঠে বসলো। আবিরের গায়ের সাথে গা লাগাতেই কেঁপে উঠল কিছুটা। কাঁধে হাত রাখতে গিয়ে থামলো। কিছু একটা ভেবে হাত সরিয়ে নিল। চিন্তিত কণ্ঠে বলতে লাগলো, আপনার তো অফিস আছে, আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে না? তখন তো রাকিব ভাইয়ার সঙ্গে ঝগড়া করবেন। এটা আগে মনে হয়নি, বাইকে বসার পর মনে হয়েছে? নেমে যাব? একটা থাপ্পড় দিব। মেঘ সঙ্গে সঙ্গে চেঁচালো, কি বললেন? আপনি আমাকে থাপ্পড় দিবেন? মজা করছি আমি। কিসের মজা? থাপ্পড় মারা কি মজার কাতারে পড়ে? আবির হুঙ্কার দিল, তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না, তখন কিছু বোঝার অবস্থাতেও থাকিস না। বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে, কোনো কথা বলছে না, ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। আবির স্ট্রিট ফুডের দোকান দেখে কয়েকবার জিজ্ঞেস করেছে খাবে কিনা। মেঘ শুধু না করেই যাচ্ছে। অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামালো। শীতল কণ্ঠে বলল, মাথাটা বোধ হয় এখনও ঠান্ডা হয়নি, ফুচকা খেলে নিশ্চয়ই মাথাটা ঠান্ডা হবে। মেঘ মাথা নিচু করে বলল, আমি ফুচকা খাবো না। আবির মেকুস্বরে বলল, আমি মনে হয় ভুল শুনলাম। মেঘ শক্ত কণ্ঠে বলল, আপনি ঠিকই শুনেছেন, আমি ফুচকা খাবো না। আবির হেসে বলল, তাকা আমার দিকে। মেঘ ধীরগতিতে চোখ তুলল, তাকালো আবিরের চোখের দিকে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, ম্যাম আপনি কি সত্যি ফুচকা খাবেন না? আবিরের হাবভাব দেখে মেঘ না চাইতেও হেসে ফেলল। সে আবিরের ওপর রাগ করে ফুচকা খাবে না বলেছিল, কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে। মেঘ আবিরের মুখের পানে চেয়ে মনে মনে ভাবছে, আপনার মধ্যে কী এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে আমার রাগকে ভয়ে আবার ভয়কে জয় করতে সক্ষম? আবির ভ্রু নাচাতেই মেঘ মৃদু হাসলো। ফুচকা অর্ডার দিয়ে বসে আছে। আবির মেঘকে দেখছে, আবার আশেপাশে তাকাচ্ছে। আবির হঠাৎই মুচকি হেসে বলল, একটা কথা বলবো? জি বলুন। তোকে আজ একটু বেশি কিউট লাগছে। মেঘ চোখ গোল গোল করে তাকালো, গলায় শ্বাস আটকে গেছে। ঠিক শুনেছে কি না ভুল? আবির মেঘকে কিউট বলেছে, ভাবা যায়? মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে, তবুও স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে। আবির পুনরায় বলল, নীল রঙটা তোকে খুব মানিয়েছে, আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি। মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে, চিবুক দ্বিগুণ নামিয়ে নিয়েছে। আবার স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে, পলকও ফেলছে না। তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না। গাল আর নাকের ডগা লাল হয়ে গেছে, মনে হচ্ছে লাল রঙের ব্লাশন লাগিয়েছে গালে। মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সামান্য কিউট বলাতে যে কেউ এত লজ্জা পেতে পারে, এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না। মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চোখ তুলে তাকাতেই পারছে না। ওষ্ঠদয় কাঁপছে তীর তীর করে। মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল, এত লজ্জা পাওয়ার মতো কিছু বলিনি, সুন্দর লেগেছে তাই বলেছি, যখন বান্দর লাগবে তখন আবার বলবো। সহসা মেঘের ভ্রু কুঁচকে আসে, সরু চোখে তাকালো। আবির মৃদুস্বরে প্রশ্ন করল, কেমন আছিস? ভালো ছিলাম, কিন্তু এখন মনটা খারাপ। এই আমি কিন্তু মজা করেছি, সিরিয়াসলি নিস না প্লিজ। মেঘ নিঃশব্দে হেসে প্রশ্ন করল, আপনি মজাও করতে জানেন? আমি কি মানুষ নই, মজা করতে পারবো না কেন? তোর মন খারাপ কেন সেটা বল। মেঘ মলিন কণ্ঠে বলল, বন্যার উপর রাগ হয়েছে, আপনি কল না দিলে ওর সাথে সিরিয়াস ঝগড়া করতাম। ও মা, কেন? আমি তো শুনেছিলাম বন্যা খুব শান্ত স্বভাবের মেয়ে, হঠাৎ তোকে রাগিয়ে দিল কিভাবে? আপনি জানেন বন্যা কি করেছে? কি? ও আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন নামে সেভ করে রেখেছে। আমার ভাই ওর কি ক্ষতিটা করলো যে আমার ভাইয়ের নাম্বারটা ভিলেন দিয়ে সেভ করতে হলো? যখন থেকে ওর সাথে আমার পরিচয় তখন থেকে ওর কত হেল্প ভাইয়া করেছে। আমার জন্য শিট কিনলে সবসময় এক্সট্রা এক সেট শিট ওর জন্য নিয়ে আসে।
পরীক্ষা থাকলে ওর বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। কলেজে ভর্তি, অনলাইন কাজ, ডকুমেন্টারি থেকে শুরু করে কত কিছু ভাইয়া করে দিয়েছে, এমনকি এখনও দেয়। ও এই কাজটা কিভাবে করলো বলুন? হতে পারে ভাইয়া একটু রাগী, মেজাজ সবসময় ঠিক থাকে না। সে তো আমারও থাকে না, তাই বলে ভিলেন? আবির মুচকি হেসে বলল, তাও ভালো নাম্বারটা সেভ করে রেখেছে। কেউ তো আছে নাম্বার সেভই করে না, কল দিলেই শুধু বলে কে আপনি। মেঘ ভ্রু গুটিয়ে বলল, আপনি কি আমার অজুহাত দেখিয়ে কোনোভাবে বন্যার অন্যায়টা সাপোর্ট করছেন? আবির মুক্ত কণ্ঠে বলল, জীবনেও না। তুই বলেছিস অন্যায় মানে এটা অন্যায়। বন্যার এই অন্যায় আমি কখনোই মেনে নিব না। প্রয়োজনে আন্দোলনে যাব। তুই যেদিকে থাকবি আমিও সেদিকে আছি। মেঘ ভেংচি কেটে বলল, ঢং করছেন কেন? আচ্ছা ঢং করব না, এবার বল বাড়ি যাচ্ছিস কবে? ঠিক নাই, আব্বু বলেছে 2-3 দিনের মধ্যে সব কাজ শেষ করবে, তারপর হয়তো যাওয়া হবে। আমি খুব এক্সাইটেড। আবির শান্ত কণ্ঠে শুধালো, শপিং করেছিস? করেছি কিছু। মিমের জন্য একটা জামা কিনেছি, আদির জন্য টি শার্ট, ভাইয়ের জন্য শার্ট, আমার জন্য একটা 3 পিস। আবির নিরাশ কণ্ঠে শুধালো, আর আমার জন্য? মেঘ মাথা চুলকে বিড়বিড় করল, ইস, আপনার কথা তো মনেই ছিল না। আপনি আমাদের বাসায় যাওয়ার আগে শপিং করেছিলাম, ইদানিং আর শপিংয়ে যাই না। আপনার কী লাগবে বলুন? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, পাঞ্জাবি। মেঘ চোখ গোল গোল করে তাকিয়ে বলল, পাঞ্জাবি কেনার মতো এত টাকা আমার কাছে নেই। আব্বুকে বলবো কিছু টাকা দেওয়ার জন্য, তারপর কিনে দিব, ওকে? আবির শক্ত কণ্ঠে বলল, আমাকে আজই গিফট করতে হবে। আজই? মেঘ একটু ভাবলো, তারপর বলল, ওয়েট, আব্বুকে কল দিয়ে বলি টাকা পাঠানোর জন্য। তোর ব্যাংক অ্যাকাউন্ট নেই? মেঘ একগাল হেসে বলল, আমি খুব গরিব ভাই, নিজের বলতে কিছুই নেই আমার। না আছে বাড়িঘর, না আছে টাকা পয়সা। আব্বু হাত খরচ দেয়, সেগুলো দিয়ে ঘোরাঘুরি করি, মাঝে মধ্যে খুব দরকার হলে ভাইয়ার কাছে চাই। আবির চাপা শ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে বলল, তোর কী আছে আর কী নেই সেটা সময় হলেই জানতে পারবি। আজকের পর তোর মুখে গরিব শব্দটা যেন না শুনি। আমার চোখে তুই রাজরানী। আবিরের ভারী কণ্ঠস্বর শুনে মেঘ হতবাক হয়ে আছে। আবির নিজের মানিব্যাগ থেকে একটা ব্যাংক কার্ড বের করে মেঘের সামনে রাখলো, পিন নাম্বারটা বলে ধীরকণ্ঠে বলল, আজ থেকে এই কার্ড তোর, যখন যেভাবে ইচ্ছা খরচ করবি। আমি কোনোদিন হিসেব চাইব না। মেঘ বলল, এসবের কোনো প্রয়োজন নেই, আমি দুষ্টামি করছিলাম। এত টাকা দিয়ে আমি কি করব? আমার যখন যা প্রয়োজন তখন তা পেয়ে যাই, এই কার্ড আমার লাগবে না। আবির প্রশস্ত চোখে তাকিয়ে বলল, এই কার্ড না নিলে মনে করব তুই আমাকে আপন ভাবিস না। আমি না ভাবলে কি আপনি আমার পর হয়ে যাবেন? তুই কার্ড নিবি কি না বল? মেঘ দাঁতে দাঁত পিষে বলল, নিচ্ছি, হয়েছে? আবির মুচকি হেসে উপর নিচ মাথা নাড়ল। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।